হ্যালো চিলড্রেন, আমরা আজকে পড়ব ফার্স্ট ইউটির রিভিশনের কিছু অংশ। কালকে তোমরা পড়েছো তোমাদের ফার্স্ট ইউটিতে ছুটি বলে একটা গল্প, তার প্রশ্নের উত্তর এবং ওভারঅল রিভিশন। তোমাদের ফার্স্ট ইউটি সিলেবাসে আরেকবার আমি বলে দিই, তোমাদের ফার্স্ট ইউটি সিলেবাসে রয়েছে হচ্ছে খেয়া এবং ছুটি। ছুটি হচ্ছে ছোট গল্প আর খেয়া হচ্ছে একটা কবিতা। আর তোমাদের গ্রামারে রয়েছে স্বরসন্ধি, শুদ্ধ বানান চর্চা ও বাক্য পরিবর্তন। তাহলে গতকালও আমরা রিভিশন করেছিলাম, আজকেও আমরা একটু রিভিশন করব। হাফ ইয়ারলি সিলেবাসের যে গল্প ইলিয়াস, সেটা তোমাদের পড়া হয়ে গেছে। তোমাদের শুধু একটা কবিতা বাকি আছে, আর গ্রামারের প্রায় হাফ ইয়ারলিরও গ্রামার যা থাকবে সমাসবাদে প্রায় অনেকটাই আমি করিয়ে দিয়েছি, তাই সেগুলো আবার আমি রিভিশন অবশ্যই করাবো। আর বোধ পরীক্ষণ, তারপরে তোমার চিঠি লেখা, প্রতিবেদন লেখা, এসব তো রয়েছেই, তাই সেগুলো সম্পর্কে আমি তোমাদের পরে আলোচনা করব। আজকে মোটামুটি আমি যেটা বলবো যে প্রথমে আমরা একটু খেয়া কবিতাটা নিয়ে একটু রিভিশন করে নিই, তারপর আমরা গ্রামারে চলে যাব ডাইরেক্ট। তাহলে চলো খেয়া কবিতাটা আমরা একটু রিভিশন করি। খেয়া কবিতাটা কালকে আমি তোমাদের এই খেয়া কবিতার সম্পর্কে, অর্থাৎ খেয়া কবিতার যে মূল বিষয়বস্তু সেটা কিন্তু আমি আলোচনা করে দিয়েছিলাম, খেয়া কবিতার মূল বিষয়বস্তু। আজকে এই খেয়া কবিতার কিছু প্রশ্ন আমি তোমাদের সঙ্গে একটু আলোচনা করব। তবে এটাও কথা যে প্রশ্ন আলোচনা করা মানেই যে সেই প্রশ্নগুলো আসবে এমন কিন্তু কোনো কথা নেই, কারণ তোমরা নিশ্চয়ই জানো যে প্রশ্ন কিন্তু তোমরা যতটা পড়বে তার উপর ভিত্তি করেই হবে। শুধু তাই নয়, নিজেদের পড়াটা কিন্তু মাস্ট। মিস পড়িয়ে দিল, মিস তো একবার পড়িয়ে দেবেই, কিন্তু নিজেরা খুব মন দিয়ে পড়বে। যাই হোক, চলো তাহলে আমরা খেয়া কবিতা থেকে দু একটা প্রশ্ন উত্তর একটু আলোচনা করে নিই। তোমরা জানো যে কিভাবে সপ্রসঙ্গ ব্যাখ্যা এবং রচনাধর্মী প্রশ্নের উত্তর লিখতে হবে, সেগুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়েছি, এবং সেই লেখার স্টাইলটা প্রতিটা গল্প এবং কবিতার ক্ষেত্রে কিন্তু একই। এখন তাহলে আমরা চলো খেয়া কবিতার মূল বক্তব্যে চলে যাই। খেয়া কবিতা, রবীন্দ্রনাথ এই কবিতার মাধ্যমে ঠিক কী বলতে চেয়েছেন খুব ভালো করে শোনো। আমার মনে হয় এই শোনাটা যদি ভালো করে শোনো তাহলে তোমরা পরীক্ষায় অনেক কিছুই ভালোভাবে লিখতে পারবে। তাহলে রবীন্দ্রনাথ বলেছেন যে পৃথিবীব্যাপী যুদ্ধ, সাম্রাজ্যের উত্থান পতন, রাজশক্তির ওঠানামা ইত্যাদি সভ্যতার সমুদ্রমন্থনে সুধা এবং হলাহল উঠে আসার মতোই চলমান। অর্থাৎ সভ্য মানুষ যত এগিয়ে চলছে, মানুষ যত সভ্য হচ্ছে, তত মানুষ অনেক কিছু, অনেক নতুন কিছু পাচ্ছে। অর্থাৎ আমরা ক্রমশ অনেক অনেক বেশি কিছুর মধ্যে দিয়ে এগোচ্ছি, তার সঙ্গে কিন্তু আমরা হারাচ্ছিও অনেক। মানুষের এই চিরন্তন বৃত্তির, অর্থাৎ এই কার্যাবলীর কিন্তু কোনো পরিবর্তন নেই। অর্থাৎ এই যে তোমার কোনো কিছু পাওয়ার বা চাহিদার তো কোনো শেষ নেই, কিন্তু এই পৃথিবীতে এই চাহিদার ফলেই কিন্তু শুরু হয়েছে দ্বন্দ্ব, বিবাদ। কবি এখানে একটা ছোট্ট গ্রাম, দুটো ছোট্ট গ্রাম আর তার মাঝখানে একটা নদীর মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছে যে সারা শহুরে মানসিকতায় বা শহরের মানুষের মধ্যে যে চিরন্তন বিবাদ, সাম্রাজ্যবাদ, লোভ, লালসা, সেগুলি কিন্তু ছোট্ট গ্রামের মধ্যে, অর্থাৎ ছায়া সুনিবিড় শান্তির নীড়, এই গ্রামের কিন্তু
কোনো রকম কোনো প্রভাব ফেলতে পারে না। গ্রামগুলি অ্যাজ ইট ইজ রয়েছে, তার মাঝখানে নদী, সেটা হচ্ছে চিরন্তন প্রবাহমানতার প্রতীক। এই হচ্ছে খেয়া কবিতার মূল ভাব। এবার খেয়া কবিতা থেকে 2-3টে প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। যেমন ধরো এই প্রশ্নটা যে কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। ধরো এই প্রশ্নটা দিয়ে বলা হলো যে উক্তিটির কোন রচনার অংশ, বক্তাকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। তাহলে আমরা কি লিখব যে আলোচ্য অংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত খেয়া কবিতার অংশ। খেয়ার মূল উৎস যে চৈতালি কাব্যগ্রন্থ, সেটা কিন্তু মেনশন করতেই হবে। আলোচ্য অংশে বক্তা স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। কবিতার সূচনায় বা কবিতার প্রথমে একটা আঁকা হয়েছে একটা খেয়া পারাপার বা যোগাযোগের একটা দৃশ্য। 2টি নদী, তার মাঝখানে 2টি গ্রামের মধ্যে দিয়ে সম্পর্কে সেতু হয়ে উঠেছে খেয়া পারাপার। এই যুগ যুগান্তর ধরে এই খেয়া পারাপার চলছে। এই খেয়া পারাপারের ফলে কেউ নিজের ঘর হতে বেরিয়ে অন্য গ্রামে যাচ্ছে, কেউ অন্য গ্রাম থেকে নিজের গ্রামে এসছে। এটা হচ্ছে এই আলোচ্য অংশটির আক্ষরিক বক্তব্য। কিন্তু এর ভিতরে একটা আভ্যন্তরীণ বক্তব্য আছে, অর্থাৎ এই আলোচ্য অংশটির অন্য একটি তাৎপর্য আছে। 2টি গ্রাম আসলে মানুষের যে জীবলোক এবং আধ্যাত্ম লোকের প্রতীক। এদের মাঝখানে যে নদীর স্রোত, তা হলো মানুষের অবিদ্যা। এই অবিদ্যার স্রোতকে অতিক্রম করার বাহন হচ্ছে খেয়া নৌকা, অর্থাৎ স্বয়ং মাঝি। এই পালা চলছে অনন্তকাল। কিন্তু তোমরা অত কঠিন জায়গার মধ্যে যাওয়ার দরকার নেই। তোমরা কিভাবে আলোচ্য অংশটির বিশ্লেষণ করবে যে নদী তীরে 2টি গ্রামের মাঝখানে সেতু শুরু, একটা খেয়া নৌকো রয়েছে। এই খেয়া নৌকোর মাধ্যমেই কেউ এক গ্রামের লোক অন্য গ্রামে যাতায়াত করে। এর মধ্যে দিয়ে কবি বোঝাতে চেয়েছেন 2 গ্রামের মধ্যে সুসম্পর্ক বিদ্যমান। এর বাইরে ইনার মিনিং বা আধ্যাত্মিক মিনিংয়ে যাওয়ার দরকার নেই। তোমরা লিখবে 2 গ্রামের মধ্যে সুসম্পর্ক বর্তমান। তারপর ধরো আরেকটা প্রশ্ন আসতে পারে, সোনার মুকুট কত টুটে কত ফোটে। অর্থাৎ বক্তা রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং তিনি বলছেন যে মানুষ তার ভোগ্যবস্তু বা সম্পদের ওপর একচেটিয়া অধিকারের জন্য মানুষ কিন্তু যুগে যুগে নিজেরা দ্বন্দ্বে লিপ্ত হয়েছে। এই দ্বন্দ্ব কিন্তু যুদ্ধে পরিণত হয়েছে। যুদ্ধের কোনো শেষ নেই। স্মরণাতীত কাল থেকে আজকে এই যুদ্ধের ফলে কখনো কখনো কোনো সাম্রাজ্যের উত্থান হয়েছে, কোনো সাম্রাজ্যের পতন হয়েছে, যেই সাম্রাজ্যের উত্থান হয়েছে সেই সাম্রাজ্য কালের গতিতে পতন হয়ে গেছে। সুতরাং এই পৃথিবীতে কোনো কিছুই কোনো কিছুই কিন্তু পার্মানেন্ট নয়, অর্থাৎ কোনো কিছুই স্থায়ী নয়। পৃথিবীতে সব কিছুই কিন্তু একটা সময়ের পর শেষ হয়ে যায়, আর শুধুমাত্র থেকে যায় জীবনের প্রবাহমানতা। অর্থাৎ বলতে গেলে লাইফ ইজ আ অনগোয়িং প্রসেস। জীবনটাই থেকে যায়, জীবনের মতো চলে, কোনো কিছুর জন্য কিন্তু কোনো কিছু থেমে থাকে না। এছাড়াও ধরো আরও কিছু কিছু লাইন আছে, যেমন ধরো উঠে কত হলাহল, উঠে কত সুধা, সপ্রসঙ্গ ব্যাখ্যা করো। একে লিখবে যে আলোচ্য অংশ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খেয়া কবিতার অংশ। এখানে উঠে কত হলাহল, উঠে কত সুধা বলতে কবি বলতে চেয়েছেন যে একটা সময়, অর্থাৎ এক্ষেত্রে উঠে কত হলাহল, উঠে কত সুধা যখন বলবে, তাহলে কিন্তু হলাহল এবং সুধার মানেটা মেনশন করে দিতে হবে। যে সুধা কথাটার অর্থ হচ্ছে অমৃত, হলাহল মানে বিষ। বলছে যে সভ্যতার চলার পথে দ্বন্দ্ব ও হিংসাকে মানুষ হাতিয়ার করেছে সাম্রাজ্য বিস্তারের জন্য। পার্থিব সম্পদ দখলের আশায় কিন্তু মানুষ উদগ্র হয়ে উঠেছে, রক্তাক্ত হয়েছে পৃথিবী।
হত্যার নেশায় মেতে উঠেছে মানুষ। এই যে অকল্যাণকর দিকটাই কবি তার হলাহলের সঙ্গে, অর্থাৎ কবি এই হলাহল বলতে যে বিষ, কবি এই এই যে অকল্যাণকর দিককেই কবি হলাহল বলেছেন। আর সুধা বলতে কবি বলেছেন মানুষের যে এই গতিময়তা, মানুষের যে এই এগিয়ে যাওয়ার চিরন্তন অভিপ্সা, একেই কবি সুধা বলতে চেয়েছেন। আচ্ছা, তারপর ধরো সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা, এই অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। সেই একই লিখবে যে আলোচ্য প্রকৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত খেয়া কবিতার অংশ। বক্তা কবি রবীন্দ্রনাথ স্বয়ং। মানুষের আকাঙ্ক্ষা সীমাহীন। সৃষ্টির আদিলগ্ন থেকেই এই আকাঙ্ক্ষাই মানুষকে অগ্রগতির ক্রমোচ্চ স্তরে স্থাপন করেছে। মানুষ বন কেটেছে, বসতি হয়েছে, গড়ে তুলেছে নতুন শহর জনপদ। এরপর মানুষ কিন্তু থামেনি, বিজ্ঞানকে আয়ত্ত করেই কিন্তু সে এগিয়ে চলেছে। উন্নতির নেশা তাকে পেয়ে বসেছে। প্রকৃতি পরিবেশ ধ্বংসের মাধ্যমেই মানুষ সে তার প্রাপ্যকে নিজের হাতের মুঠোয় করতে চেয়েছে। অর্থাৎ চিরগর্বী, চির সভ্যতা গর্বী, চির আকাঙ্ক্ষী মানুষের এই ক্রমোন্নতির অন্ধ গতিকেই কবি নবনব তৃষ্ণা ও ক্ষুধা বলে বলতে চেয়েছে। কবি রবীন্দ্রনাথের উপলব্ধির গভীরতা এই উক্তির মধ্যে দিয়ে ভাষা পেয়েছে। কবি তাই শুধুমাত্র যে মানুষের কর্মপ্রবাহ, প্রেমের চিরন্তন রূপ, চিরন্তনতার দিকে যে ধাবিত মনুষ্যত্ব, কবি এখানে এই দিকেই বলতে চেয়েছেন, কিন্তু জীবন দর্শনের স্বতঃস্ফূর্ততায় কবির এই বক্তব্যটি কিন্তু এখানে বিশেষ তাৎপর্যমণ্ডিত। তাহলে আমরা এই খেয়া কবিতার মোটামুটিভাবে পড়লাম যে কী রকমের প্রশ্ন আসতে পারে, এবং আরেকবার রিভিশন। আগের দিন জুম ক্লাসেও আমি খেয়া কবিতা সম্পর্কে বলেছিলাম। তাও যদি তোমাদের কোনো সমস্যা হয় বা কোনো অসুবিধা হয়, অবশ্যই আমাকে জুম ক্লাসে ইনফর্ম করবে কোনো কবিতার বা কোনো প্রশ্নের যদি কোনো সমস্যা হয়ে থাকে। আরেকবার বলে দিচ্ছি, সপ্রসঙ্গ ব্যাখ্যা, রচনাধর্মী প্রশ্ন এই দুরকম তো আসবেই। কবিতার ক্ষেত্রে কিন্তু অতি সংক্ষিপ্ত প্রশ্নও আসতে পারে। যেমন ধরো, গ্রাম দুটো পরস্পরের দিকে কী করে, যদি এই প্রশ্নটা আসে, কী লিখবে? গ্রাম দুটো পরস্পরের দিকে তাকিয়ে থাকে। নদীতে পারাপার হয় কিসে? নদীতে পারাপার হয় নৌকায়। খেয়া কবিতায় দুই তীরে কটি গ্রাম আছে? খেয়া কবিতায় দুই তীরে দুটি গ্রাম আছে। পৃথিবীতে নূতন নূতন কী গড়ে ওঠে? পৃথিবীতে নূতন নূতন ইতিহাস গড়ে ওঠে। আচ্ছা, খেয়া কবিতায় দুই তীরে একে অপরের কী জানে না? দুই তীরে একে অপরের নাম জানে না। ঠিক আছে, তাহলে এইভাবেই তোমরা কিন্তু এই কবিতার, অর্থাৎ খেয়া কবিতা এবং কালকে ছুটি গল্পে আমি ওভারঅল রিভিশন করে দিলাম। এরপর আমরা একটু চলে যাই আমাদের গ্রামারে। গ্রামারে কী কী থাকবে সেটা নিশ্চয়ই তোমরা জানো, আমি বলে দিয়েছিলাম, আরেকবার বলে দিচ্ছি। তোমাদের গ্রামারে থাকবে হচ্ছে ফার্স্ট ইউটির যে সিলেবাস, ফার্স্ট ইউটির সিলেবাসে তোমাদের গ্রামারে থাকবে হচ্ছে স্বরসন্ধি আর শুদ্ধ বানান চর্চা এবং বাক্য পরিবর্তন। তাহলে স্বরসন্ধি, শুদ্ধ বানান চর্চা, বাক্য পরিবর্তনের মধ্যে স্বরসন্ধির কিন্তু আমি তোমাদের একটা ওভারঅল রিভিশন করে দিয়েছি। অর্থাৎ স্বরসন্ধি আমি একদম কম্প্যাক্ট ফর্মে তোমাদের বেশ কিছু স্বরসন্ধি, সন্ধিযুক্ত শব্দ এবং সন্ধিযুক্ত শব্দগুলিকে সন্ধি বিচ্ছেদ করলে কি হবে সবটাই লিখে পাঠিয়ে দিয়েছি। আমার আশা করব ওই পোস্টটা ভালো করে পড়লেই মোটামুটি স্বরসন্ধি হবে। এরপর যেটা আমরা পড়ব সেটা হচ্ছে শুদ্ধ বানান চর্চা। তো ওটা আলাদা করে আর রিভিশন করার মতো কিছু নেই, কারণ শুদ্ধ বানান চর্চার ক্ষেত্রে মূলত যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে কীভাবে অ্যাকচুয়ালি দু তিনটে ধরো টেক দ্য কারেক্ট অ্যান্সার, ধরো তো তিনটে বানান দেওয়া হলো, তোমরা যেটা সত্যি সেটাই
টিক দিলে। আর শুদ্ধ বানান চর্চায় আমরা কী রকম পড়েছি ছোটোবেলায়, অর্থাৎ ক্লাস 8 পর্যন্ত কিন্তু তোমরা পড়েছো শুধুমাত্র নত্যবিধি সত্যবিধি, নন্দের ন মধ্যের ন কোথায় কোথায় হবে না হবে। ক্লাস 9-এ শুদ্ধ বানান চর্চায় আরও দুটো জিনিস অ্যাড হয়েছে। কী কী অ্যাড হয়েছে? একটা হচ্ছে তোমাদের অ্যাড হয়েছে লিঙ্গ, এই পদান্তর গঠিত, অর্থাৎ পদান্তর করলে বানানের কী কী অনেক সময় পরিবর্তন হয়। আরেকটা হচ্ছে সন্ধি ঘটিত। সন্ধি ঘটিত কী কী পরিবর্তন হয়, পদান্তর ঘটিত কী কী পরিবর্তন হয়। এছাড়াও বাংলা ভাষায় আরও অনেক কিছু আছে। যাই হোক, তোমাদের অ্যাকর্ডিং টু ইয়োর সিলেবাস আমাদের এই দুটোই পড়তে হবে। সুতরাং যেই বানানগুলো তোমাদের বইতে, নিশ্চয়ই গ্রামার বই আছে সবার, গ্রামার বইতে একটু বানানগুলোকে ভালো করে একটু দেখে নেবে। আর অ্যাকচুয়ালি সমস্ত বানান ওরকম মুখস্থ করে তো হয় না, অটোমেটিক্যালি বানান পড়তে পড়তে বানান সম্পর্কে একটা মিনিমাম কনসাসনেস চলে আসে। যখনই লিখবে তখনই মনে হবে এটা ওইরকমই হবে। যেমন ধরো তোমার আকাশ বানান, আ কয়াকারে কা তালিবস্য, আকাশ। এবার যদি আমি আকাশ বানান আ কয়াকারে কা মূর্ধন্যস্য দিই, সেটা কিন্তু তোমাদের দেখেই মনে হবে এটা তো ঠিক না, এটা তো ঠিক না, এটা ঠিক না, কোথায় যেন কীরকম এটা লাগছে। ন্যাচারালি কিন্তু এই শুদ্ধ বানান চর্চা কিন্তু মুখস্থ করে হয় না। শুদ্ধ বানান চর্চা অর্থাৎ ভালো বানান ঠানান লিখতে গেলে প্রথমেই যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে খুব ভালো করে নিউজ পেপার বলো, ছোটো ছোটো গল্পের বই বলো, বা টেক্সট বুকই বলো, বা অন্য কোনো টেক্সট বুক, মানে ধরো ছোটো ছোটো ভাই বোনদের বাংলা বইটা একটু দেখলাম, একটা চ্যাপ্টার একটু পড়লাম। এরকম যত বেশি পড়বে তত বেশি তোমাদের চোখটাও কিন্তু ঠিকঠাক বানানের সঙ্গে সেট হবে, করলে কিন্তু হবে। শুধু যে মুখস্থ করলাম, আমাকে নত্যবিধি সত্যবিধি মিস যে কটা মুখস্থ করতে বলেছে আমি সমস্ত মুখস্থ করলাম, পরীক্ষায় গিয়ে আর পারলাম না। নত্যবিধি সত্যবিধি তুমি 10টা মুখস্থ করবে, 20টা করবে, 30টা করবে, এর থেকে তো বেশি সম্ভব নয়। সুতরাং সব কিছু মুখস্থ করে হয় না, ইট অলসো আ কন্টিনিউয়াস প্রসেস। পড়তে হবে, বুঝতে হবে। সর্বোপরি কথা হচ্ছে আমি যেটা পড়ছি সেটা কীরকমভাবে কী পড়ছি সেটাকে আত্মস্থ করতে হবে, পড়ার একটা রিয়েলাইজেশন আসবে, তবে তুমি কিন্তু পারবে। তার মানে এখন অত ভয় পাওয়ার কিছু নেই যে কিছুই পারবো না, তা নয়। মোটামুটি যেভাবে আমি পড়াচ্ছি সেভাবে চেষ্টা করো, তোমরা নিশ্চয়ই পারবে। তাহলে আজকে আমি একটু তোমাদের বাক্য পরিবর্তনটা রিভিশন করে দিই। তাহলে বাক্য পরিবর্তন আমরা কি জানি, যে অর্থ অনুসারী বাক্য পরিবর্তনটা আমাদের ক্লাস 9-এর সিলেবাস। সেখানে কি কি বাক্য আছে? নির্দেশক বাক্য, অস্তর্থক বাক্য, ন্যস্তর্থক বাক্য, প্রশ্নবোধক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য, বিস্ময়সূচক বাক্য, কার্যকারণাত্মক বাক্য, এই 7 প্রকার বাক্য আছে। এবার কার্যকারণাত্মক বাক্যের মধ্যে আবার রয়েছে সংশয়সূচক বাক্যটা ইত্যাদি। যাই হোক, মোটামুটি 7 প্রকার বাক্য। তার মধ্যে আমাদের নির্দেশক বাক্য কাকে বলে? যে বাক্যে সাধারণভাবে কোনো কিছুর বিবরণ দেওয়া হয় তাকে আমরা বলি নির্দেশক বাক্য। যেমন সূর্য পূর্ব দিকে উদিত হয়, হঠাৎ রাস্তায় একটা দুর্ঘটনা ঘটল, মানে কোনো কিছু সম্পর্কে বিবরণ দিলে সেটা নির্দেশক বাক্য বলে। নির্দেশক বাক্য কিন্তু অস্তর্থক বাক্য বা হ্যাবোধক বাক্য এবং ন্যস্তর্থক বাক্য বা নামবোধক বাক্য দুটোই হতে পারে। নির্দেশক বাক্য থেকে কিন্তু তুমি অস্তর্থক থেকে নস্তর্থক করতে পারো, নস্তর্থক থেকে হস্তর্থক করতে পারো, কিন্তু নির্দেশক বাক্যটা কিন্তু অস্তর্থক অর্থাৎ হ্যাবোধক এবং নামবোধক দুটোই হতে পারে। খুব মাইনরলি এটা শুনে রাখো। নেক্সট হচ্ছে প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য যে বাক্যে কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করা হয় তাকে বলা হয় প্রশ্নবোধক বাক্য। যেমন ধরো, কে আছো জোয়ান, হও আগুয়ান। কে আছো জোয়ান, হও আগুয়ান। কে ধরিবে হাল, আছে কার হিম্মত। অর্থাৎ এগুলো হচ্ছে প্রশ্নবোধক বাক্য। তুমি কি এখন পড়াশোনা করছো? প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্যে সব সময় বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্নটা দেবে। যদি বলি প্রশ্নবোধক বাক্যে পরিবর্তন করো, সেক্ষেত্রে যদি প্রশ্নবোধক চিহ্ন না দাও তাহলে কিন্তু নাম্বার দিতে পারবো না। এছাড়া আছে অনুজ্ঞাসূচক বাক্য, যে বাক্যে কাউকে আদেশ, উপদেশ, অনুরোধ, উপরোধ ইত্যাদি প্রকাশ পায় তাকে আমরা বলি অনুজ্ঞাসূচক বাক্য। যেমন আদেশ করছি যে তুমি এক্ষুনি ঘর থেকে চলে যাও, প্রার্থনা করছি ভগবান তোমার মঙ্গল করুক, এগুলো সবই কিন্তু অনুজ্ঞাসূচক বাক্য। তারপর আসে বিস্ময়সূচক বাক্য।
আনন্দ, বিস্ময়, বিষাদ, শোক এগুলো প্রকাশ পেলে তাকে আমরা বলছি বিস্ময়সূচক বাক্য। বাহ বাহ, কী সুন্দর দেখতে মেয়েটা, অথবা আমার কি কষ্ট, তো আহারে ছেলেটার কি দুঃখ, অর্থাৎ এগুলো সব হচ্ছে বিস্ময়সূচক বাক্য। এরপর হচ্ছে কার্যকারণাত্মক বাক্য, অর্থাৎ কোনো কার্যর সাথে কারণের যদি যোগাযোগ হয়, তুমি আসলে তবেই আমি যাব, কালকে যদি বৃষ্টি হয় তবে আমি স্কুলে যাব না, অর্থাৎ একটার সঙ্গে আরেকটার যে যোগসূত্র রয়েছে বা কার্যকারণ সূত্র রয়েছে সেই কারণেই একে বলে কার্যকারণাত্মক বাক্য। আবার অনেক সময় সংশয়সূচক বাক্যও হয়, সে বোধ হয় আজকে আর আসবে না। তাহলে আমরা আজকে এই 8 রকমের বাক্য করলাম। মূলত 7 রকমের বাক্যই কার্যকারণাত্মক বাক্যের মধ্যেই সংশয়সূচক বাক্যটা পড়ছে। তাহলে তোমরা এই বাক্য পরিবর্তনে প্রত্যেকটা বাক্য কাকে বলে সেটা একটু ভালো করে পড়লেই কিন্তু বাক্য পরিবর্তনটা করতে পারবে। আমি আবার একটা ক্লাসে তোমাদের বাক্য পরিবর্তন করিয়ে ক্লাস দেব।